জামাত চেতেছে রেজওয়ানা ম্যাডামের কথাই। আমার প্রশ্ন হলো, রেজওয়ানা ম্যাডাম কি বিএনপির অনেক বড় ক্ষতি করে ফেললো? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি যত বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, কোনো জায়গায় দেখি নেই যে উনি বিএনপিকে ফেভার করছেন। এবং নির্বাচনের বিরুদ্ধে ওনার একটা তৎপরতা প্রাথমিক পর্যায়ে ছিল, নির্বাচনের বিরুদ্ধে বয়ান তৈরি করা। যেমন আমরা তো এক সরকার থেকে আরেক সরকারের হাতে দায়িত্ব দেওয়ার জন্য এখানে সরকার গঠন করিনি। এ ধরনের বিভিন্ন তৎপরতা তার কথাবার্তা চালচলনে আমি অন্তত খেয়াল করেছি। এবং সেই কথাগুলো দ্বারা বিএনপি বড় স্যাবোটেজের শিকার হতো। আজকে উনি যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের দ্বারাও বিএনপি একটা স্যাবোটেজের শিকার হয়েছে। কিন্তু এই বক্তব্যের মাঝে আমি কয়েকটা পয়েন্টস খুঁজে পেয়েছি। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে বাউলদের উপরে হামলা, ধর্মীয় উগ্রতা, ধর্মীয় সহিংসতা, নারীর উপর আক্রমণ, নারীকে কটাক্ষ করা, কুৎসিত কথা বলা, এই বিষয়গুলো নিয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছিল। এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কি জানতে চাওয়া হয়েছিল। সে জায়গায় তিনি বলেছেন যে যারা এই ধরনের উগ্রতা করে, এই ধরনের হামলা করে এবং নারীর প্রতি সহিংস আচরণ করে, তাদেরকে ওনারা মেইন স্ট্রিম হতে দেন নাই। খুব স্পষ্টভাবে ওনাকে প্রশ্ন করা হয়েছে এবং উনি সেই বিষয়ে তাদেরকে বলেছেন যে যারা এটা করে তাদেরকে মেইন স্ট্রিম হতে দেন নাই। এবার আসেন, আমাদের এখানে কয়েকটা ঘটনা ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। একটা দেখেছেন, একজন বাউলের লাশ কবর থেকে তুলে তাকে সেই লাশটা পোড়ানো হয়েছে। আরেকটা ঘটনা ঘটেছিল ময়মনসিংহের দিকে, সম্ভবত একজন হিন্দুকে পুড়িয়ে মারা হয়েছিল। আরেকটা ঘটনা আছে যে মাজারগুলোতে হামলার একটা ঘটনা ছিল। সামগ্রিকভাবে একটা বড় উগ্রতা প্রমোট হয়েছিল সেই সময়ে। এবং যারা ছোট ছোট গ্রুপ এবং ভিন্ন মত লালন করে, তারা একটা দুশ্চিন্তায় ছিল যে তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়ে আমরা বলছিলাম এটা কারা করছে, কেউ কিন্তু দায় স্বীকার করছিল না যে এটা তারা করছে। এবং এই কাজগুলো করতো বিভিন্ন বেনামি সংগঠন দিয়ে, যে সমাজ রক্ষা কমিটি, ইসলাম রক্ষা কমিটি, এই নামগুলো দিয়ে এগুলো করতো। আজকে যখন সেই কাজকে মেনশন করা হয়েছে যে এই বিষয়গুলোতে ইন্টারিমের অবস্থান কি, তখন রেজওয়ানা ম্যাডাম তিনি বলেছেন যে তাদেরকে মেইন স্ট্রিম হতে দেননি। এখন এইটাকে জামাত, শিবির, রাজাকার, বটবাহিনী এবং বটবাহিনীর সেনাপ্রধান গালিব সাহেব, সাদিক কায়েমরা কি বলছে যে এইটা হলো নির্বাচন নিয়ে। তিনি বলেছেন যে জামাতকে তারা মেইন স্ট্রিম হতে দেয়নি। আমার প্রশ্ন, তাহলে এই যে বাউলকে পুরানো, হিন্দুকে পুরানো, নারীর উপর সহিংসতা, এই সঙ্গে কি জামাত জড়িত ছিল, যে জামাতের গায়ে লাগলো এটা? এই প্রশ্নটা কিন্তু আজকে স্পষ্ট হচ্ছে। আপনারা নির্বাচন নিয়ে যে প্রশ্ন করবেন করেন, কিন্তু এখানে প্রশ্ন ছিল যে ধর্মীয় উগ্রতা, এই যে বাউলদের উপর হামলা, মাজার ভাঙা, বাউলকে পোড়ায় মারা, হিন্দুদেরকে পোড়ায় মারা, নারীর উপর সহিংসতা, এগুলোর বিষয়ে জিজ্ঞাসা করেছিল। তাহলে এই সব কয়টা অপরাধে কি জামাত জড়িত? তারা স্বীকার করছে। এটা তাদেরকে উত্তর দিতে হবে। আজকে দেখুন, মানুষের পেটের মধ্যে যা থাকে এগুলো কিন্তু সব বের হয়ে আসে, আটকে রাখতে পারবেন না, ফুস করে বের হয়ে যাবে। কিন্তু আজকে যে আচরণটা করছে জামাতের ভাইয়েরা, তারা তাদের নিজেদের রূপটা দেখাই দিচ্ছে যে তারা এই খারাপ গুণগুলো আছে। বাস্তবতা কি একবারে অসত্য? আমরা কি দেখিনি যে ওই যে বাউলকে পুরানো, যেটা সেই পুরানোর ঘটনায় ওখানে জামাতের লোকেরা সম্পৃক্ত ছিল? আমরা কি দেখিনি ময়মনসিংহের ঘটনায় জামাতের সম্পৃক্ত ছিল? আমরা দেখিনি একজন নারীকে লাথি মেরে ফেলে দিয়েছে, কোমর বরাবর লাথি মেরেছে। সেই নারী এই ঘটনায় জামাতের একজন লোককে গ্রেপ্তার করা হলো এবং তাকে জামাত বহিষ্কারও করলো। পরবর্তীতে তার জামিন হওয়ার পরে জামাত তাকে ফুল দিয়ে বরণ করলো। তাহলে যাকে বহিষ্কার করলো তাকে কেন ফুল দিয়ে বরণ করলা? এরকম আরও অনেক ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেই অপরাধীকেও ফুল দিয়ে বরণ করা হয়েছে।
তো এই নারীর উপর সহিংসতাকারী কারা আজকে স্বস্বীকৃতি হিসেবে এটা বের হয়ে আসলো। এবার আসি রেজওয়ানা ম্যাডামের কথাই বলি। রেজওয়ানা ম্যাডামের বিভিন্ন কথাবার্তা দ্বারা দল হিসেবে বিএনপি অনেক চাপে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। আজকে এই সময়েও তার এই কথা দ্বারা হলো বিএনপি একটু চাপেই পড়লো, কিন্তু আবার বিএনপি এসব চাপের কেয়ার করে না। বিএনপি চাপের কেয়ার করে না কেন? তারা তো কোনো সিস্টেম বোঝে না। সিস্টেম বোঝে না মানে তারা তো ওই মেকানিজম করে কিছু বোঝে না। তারা যা জনগণের উপর ভরসা করে, সেই কারণে তাদের ভয় পাওয়ারও কোনো কারণ নেই। দেখেন না, জামাত প্রোগ্রাম করতেছে, বিএনপি ডোন্ট কেয়ার, ভাবা আরে কী করতেছে করুক, শুরু করা। হ্যাঁ, তো তো আমার কাছে আবার রেজওয়ানা ম্যাডামের ভূমিকাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোনামি ম্যাডামের মতো মনে হয় মানে মাঝে মাঝে। ঠিক আছে, মোনামি ম্যাডাম যেমন ব্যাকগ্রাউন্ড থেকে জামাত শিবিরকে একটু হেল্প করেন, ওইরকম একটা বিষয় আছে, তেমনি রেজওয়ানা ম্যাডামও আসিফ, নাহিদ, মাহফুজ তাদের পারপাস সার্ভ করেছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে কাকে সহযোগিতা করেছে এই বিষয়টাতে যদি আমরা স্পষ্ট করেই যদি আসি এই বক্তব্যগুলোর বাহিরে, তাহলে আমি বলবো এই সরকারের 3জন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। এবং এর মধ্যে আসিফ, নাহিদ সরাসরি এনসিপিকে 11 দলীয় জোটের প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, 11 দলীয় জোটের প্রতিনিধিত্ব করে। তাহলে 2জন উপদেষ্টা সরাসরি এইভাবে রাজনৈতিকভাবে আপনার হলো একটা জোটের প্রতিনিধিত্ব করতেছে, আর একজন উপদেষ্টা সেও সেই দিকে পারপাস আপ করেছে। তো এইদিকে সেই অর্থায়ন, সরকারের সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, একটা ঘটনা মনে করি যে আসিফ মাহমুদ যে আছে তিনি তো আমাদের ধর্মমন্ত্রী কায়কোবাদ স্যারের এলাকায় এবং আসিফ মাহমুদের একটা প্ল্যান ছিল ওখানে নির্বাচন করবে। সেই প্ল্যান বাস্তবায়নের জন্য ওখানে নিজের মতো করে ওসি নিয়োগ দেওয়া, পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া, জেলা প্রশাসক নিয়োগ দেওয়া, উপজেলা প্রশাসক নিয়োগ দেওয়া, এই সমস্ত কিছু মিলিয়ে কায়কোবাদ স্যারকে ওইখানে অবস্থান করতে দেয়নি, এরকম একটা অবস্থা। এবং ওইখানে বিএনপির লোকদেরকে একবারে গড় পর্তা জেলে ভরাই দিয়েছিল আসিফ মাহমুদ, শুধুমাত্র নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে। সুতরাং নির্বাচনে বিএনপিকে রেজওয়ানা ম্যাডামের বক্তব্যের প্রেক্ষিতে যে ব্লেমিং করছে সেই সুযোগটা আসলে একদমই নাই। রেজওয়ানা ম্যাডামের দ্বারা অন্তত বিএনপির কোনো 2 পয়সার উপকার হয়েছে বলে আমি মনে করি না। ক্ষতি হয়েছে বিভিন্ন সময়, এবং এই সময়ে এসেও ক্ষতি হচ্ছে। এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি কথা বলি, তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফলাফল পুনর্গণনা শুরু হোক, এবং সেটা শুরু হোক এদের নাহিদ এবং হলো আমাদের জামাতের আমিরের আসন থেকে শুরু হোক। এর একটা যৌক্তিকতা আছে, কারণ জামাতের আমির 3বার নির্বাচন করে জামানত হারিয়েছে, 3বার মিলে 52,000-এর মতো ভোট পাইছে। তাহলে যে ব্যক্তি 3বারে মিলায়ে 52,000-এর মতো ভোট পাইছে, সে হঠাৎ করে এইবার এসে কি এমন জাদু বলে সে হলো ভোটে জিতে গেল। সে তার আসনে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ওখানে বিএনপির প্রার্থী বিজয়ী, আমরা মিছিলও দেখেছি যে বিজয়ী হয়েছে এরকম। সেইখানেও কিন্তু, এবং কাইয়ুম সাহেবের এখানে কিন্তু ফলাফল অনেকক্ষণ আটকে রাখা হয়েছিল। তো এই বিষয়গুলো মেকানিজম কোথা থেকে হয়েছে বাংলাদেশের মানুষগুলো আন্দাজ করতে পারে। এবং এখানে এদেশের মানুষ মনেও করে এখনও যে সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে নেওয়ার জন্য জামাতের আমিরকে পাশ করানো হয়েছে, নাহিদকে পাশ করানো হয়েছে, না হলে আন্দোলন সংগ্রাম হবে এবং নির্বাচন ভেস্তে যাবে, ফলাফল সরকার গঠন করতে পারবে না। এ সকল কারণে তাদেরকে বেনিফিট দেওয়া হয়েছে বলে এরকম একটা পারসেপশন আছে। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, অনেকগুলো বক করেছি। আসসালামু আলাইকুম।